Bismillahirrahmanirrahim. Dear students, welcome to my presentation today. In today's online class, I am Muhammad Rafiqullah with you. Hope you are well in the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 4 ইংলিশের ইউনিট 13 নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইউনিট 13 এর মধ্যে কি রয়েছে সেটা একটু আমরা প্রথমে একটু জেনে নিই। পাশে আমরা দুটো পিকচার দেখতে পাচ্ছি। সেটা হলো কি, এখানে আমরা ওয়াচ তথা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি। তাহলে এই ইউনিটটি কি সম্পর্কে? এই ইউনিটটি হচ্ছে মূলত টেলিং দ্য টাইমস। টেলিং দ্য টাইম অর্থাৎ কি, সময় বলা, সময় জানা বা সময় বলা সম্পর্কে এই ইউনিটটি। তাহলে এই ইউনিটটি আমরা এখন পড়ব। প্রথমে আমরা ইউনিটের মধ্যে অর্থাৎ কি দেওয়া আছে সেটা একটু আমরা পড়ে নেওয়ার চেষ্টা করব। দেওয়া আছে দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস। দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস অর্থাৎ একটি ঘড়ির অথবা ঘড়িটির দুটি কাঁটা রয়েছে। দ্য শর্ট রেড হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড। দ্য শর্ট ছোট বা খাটো, রেড হ্যান্ড অর্থাৎ কি লাল কাঁটাটি, লাল কাঁটা, ইজ দ্য আওয়ার হ্যান্ড সেটা হচ্ছে ঘন্টার কাঁটা। দ্য লং এবং লম্বা, ব্লু হ্যান্ড যেটা অর্থাৎ কি ব্লু নীল রঙের যে কাঁটাটি রয়েছে, ইজ দ্য মিনিট হ্যান্ড সেটা হচ্ছে অর্থাৎ কি মিনিটের কাঁটা। দ্য শর্ট রেড হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড এবং ছোট্ট যে কাঁটাটি রয়েছে, ছোট্ট যে লাল কাঁটাটি রয়েছে সেটা হচ্ছে কি ঘন্টার কাঁটা। ফ্রম মিড নাইট আনটিল মিড ডে উই ইউজ AM। ফ্রম মিড নাইট অর্থাৎ কি মধ্যরাত্রি থেকে আনটিল মিড ডে অর্থাৎ মধ্য দুপুর পর্যন্ত উই ইউজ AM, আমরা AM ব্যবহার করি। এরপর ফ্রম মিড ডে আনটিল মিড নাইট অর্থাৎ মধ্য দুপুর থেকে মধ্য রাত পর্যন্ত উই ইউজ PM, আমরা ব্যবহার করি PM। প্রিয় শিক্ষার্থীরা, এই ইউনিটের মধ্যে যে কথাগুলো রয়েছে, মৌলিক যে কথাগুলো রয়েছে এবং অর্থাৎ সময়কে চেনা বা জানা বা বলা সম্পর্কে যে কথাগুলো আছে সেটা আমরা এখন পড়ে নিলাম। এখন আমরা এই ইউনিটটি পড়ে যে ধরনের কোয়েশ্চন হয় অর্থাৎ ভর্তি পরীক্ষায় তোমাদের যে কয় ধরনের কোয়েশ্চনগুলো হয় সেগুলোর আনসার কিভাবে করবো সেটা এখন আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেক সেন্টেন্স উইথ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। মেক সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় মাথায় রাখবে, তোমাদের ভর্তি পরীক্ষায় অর্থাৎ কি যে কোনো ইউনিট থেকে অর্থাৎ কি কতগুলো শব্দ দেওয়া হতে পারে, সেগুলোর তোমাদের অর্থ লিখতে হবে, পাশাপাশি সেই শব্দগুলো দিয়ে এবং মেক সেন্টেন্স করতে হবে। এখন আমরা সেই বিষয়টি একটু জানার চেষ্টা করি। যেমন এখানে দেওয়া আছে টাইম। টাইম অর্থ সময়, টাইম ইজ শর্ট, সময় হচ্ছে সংক্ষিপ্ত। ক্লক ঘড়ি। দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস। দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস অর্থাৎ ঘড়ি রয়েছে দুটি কাঁটা, হ্যান্ড কাঁটা। দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস। এরপর আমরা দেখতে পাচ্ছি আওয়ার ঘন্টা। দ্য শর্ট হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড, ছোট বা খাটো যে কাঁটাটি রয়েছে সেটা হচ্ছে ঘন্টার কাঁটা। মিনিট মিনিট। দ্য লং হ্যান্ড ইজ দ্য মিনিট হ্যান্ড, যেটা লম্বা কাঁটাটি রয়েছে ঘড়ির মধ্যে সেটা হচ্ছে মিনিটের কাঁটা। মিডে দুপুর, ইটস মিড ডে, এখন হচ্ছে দুপুর অথবা মধ্য দুপুর। আনটিল পর্যন্ত, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, এখানে অপেক্ষা করো আমি ফিরে আসা পর্যন্ত, আমি ফিরে না আসা পর্যন্ত। আনটিল অর্থ সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে, না আসা পর্যন্ত হতে পারে। তাহলে কারেক্টলি সঠিকভাবে, রাইট টু ফলস সেন্টেন্স কারেক্টলি, দুটি মিথ্যা বাক্য সঠিকভাবে লিখো। রাইট টু ফলস সেন্টেন্স কারেক্টলি, দুটি মিথ্যা বাক্য সঠিকভাবে লিখো। লং লম্বা। দ্য লং হ্যান্ড মিনস মিনিট, অর্থাৎ লম্বা কাঁটাটি হচ্ছে মিনিটের কাঁটা। ব্লু নীল। দ্য লং হ্যান্ড ইজ ব্লু, অর্থাৎ লম্বা কাঁটাটি হচ্ছে নীল। টেলিং বলছে, শি ইজ টেলিং মি অ্যাবাউট টাইমস, অর্থাৎ সে আমাকে সময় বলছে। রেড লাল, দিস ইজ এ রেড শার্ট, এটা হচ্ছে লাল শার্ট। কমপ্লিট পূরণ করা। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট নাম্বার। কমপ্লিট দ্য সেন্টেন্সগুলো পূর্ণ করো বা বাক্যগুলো পূর্ণ করো উইথ দ্য কারেক্ট নাম্বার, অর্থাৎ সঠিক নাম্বারে, সঠিক পন্থায়। মিড নাইট মধ্যরাত। ইটস 12 o'clock, ইটস মিড নাইট, এখন হচ্ছে রাত 12টা, এখন হচ্ছে 12টা। ইটস মিড নাইট, এখন হচ্ছে মধ্যরাত। শর্ট কার্টুন। শর্ট শব্দের অর্থ হচ্ছে কার্টুন অথবা ছোট। দ্য শর্ট রেড হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড, ছোট এবং লাল যে কাঁটাটি রয়েছে সেটা হচ্ছে ঘন্টার কাঁটা। ইউজ ব্যবহার করা। ফ্রম মিড নাইট অর্থাৎ ফ্রম মিড নাইট মধ্যরাত থেকে আনটিল মিড ডে মধ্য দুপুর পর্যন্ত ইউজ AM, আমরা AM ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা, শব্দার্থের অর্থাৎ শব্দার্থ লিখে এবং সেটা সেই একই শব্দ দিয়ে
মেক সেন্টেন্স করার যে বিষয়টি সেটা আমরা এখন জেনে নিলাম। এখন এই বিষয়গুলো ছাড়া আমাদের কারেন্ট টিউটোরিয়াল আরো বিস্তারিত রয়েছে, তোমরা ওখান থেকে আশা করি দেখে নিবে। এরপরের বিষয়ে যাচ্ছি আমরা এখন। ট্রান্সলেট ইনটু ইংলিশ আমরা দেখতে পাচ্ছি ট্রান্সলেট ইনটু বেঙ্গলি অর বেঙ্গলি টু ইংলিশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ইউনিটের মধ্যে যে বিষয়গুলো পড়েছি সেই বিষয়ের উপর ভিত্তি করে এখানে যে সেন্টেন্সগুলো আমরা পড়েছি সেগুলো পরীক্ষায় হতে পারে বাংলা দেওয়া হবে, সেটাকে তোমাকে জানতে চাওয়া হতে পারে সেটার ইংলিশটি, অথবা ইংলিশ দেওয়া হতে পারে সেটা জানতে চাওয়া হতে পারে ইংলিশটি তো বাংলাটি। সেজন্য আমাকে দুভাবেই শিখতে হবে, অর্থাৎ ট্রান্সলেট ইনটু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে কিভাবে ইংলিশ ট্রান্সলেট করতে হয় এবং ইংলিশ থেকে কিভাবে বাংলা ট্রান্সলেট করতে হয় সেটা দুটো আমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমাদের এখানে আমরা সাজিয়েছি প্রথমে বাংলা থেকে অর্থাৎ ইংলিশটি কিভাবে সাজিয়েছি। সাধারণত আমরা জানি যে অর্থাৎ কি বইয়ের মধ্যে দেওয়া থাকে ইংলিশ থেকে বাংলাটা, কিন্তু আমরা এখানে সাজিয়েছি তোমাদের সুবিধার্থে আগে বাংলাটা আমরা আগে এনেছি, তারপর ইংলিশটি। এখন দেখবো সেটা গড়িটির দুটি কাটা আছে, তাহলে এই সেন্টেন্সের অর্থাৎ কি ইংলিশ কি হতে পারে, সেটা হল দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস, অর্থাৎ কি ঘড়ির দুটি কাটা রয়েছে। ছোট লাল কাটাটি ঘন্টার কাটা, ছোট লাল কাটাটি ঘন্টার কাটা, তাহলে এটার ইংলিশটা কি হতে পারে, দ্য শর্ট রাইট হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড। ছোট এবং লাল কাটাটি হচ্ছে ঘন্টার কাটা, লম্বা নীল কাটাটি হচ্ছে মিনিটের কাটা, তাহলে এটা কি হতে পারে ইংলিশটি, দ্য লং ব্লো হ্যান্ড ইজ দ্য মিনিট হ্যান্ড। মধ্যরাত থেকে মধ্য দুপুর পর্যন্ত আমরা এম ব্যবহার করি, মধ্যরাত থেকে মধ্য দুপুর পর্যন্ত এই ইংলিশটা কি হতে পারে, ফ্রম মিড নাইট আনটিল মিড ডে উই ইউজ এম, যে বিষয়গুলো আমরা টেক্সটে পড়েছিলাম। এরপর দুটি মিথ্যা বাক্যকে সঠিকভাবে লিখো, তাহলে এটার ইংলিশটা কি হতে পারে, রাইট দ্য টু ফলস সেন্টেন্সেস কারেক্টলি। এখন 7টা বাজে, এটার ইংলিশ কি হবে, ইটস 7 o'clock। এখন সময় কত, হোয়াট ইজ দ্য টাইম, এখন 12টা বাজে, এখন মধ্যাহ্ন, তাহলে এটার ইংলিশ কি হবে, ইটস 12 o'clock, এখন 12টা, ইটস অথবা এখন 12টা বাজে, ইটস মিড ডে, এখন মধ্য দুপুর, এখন 12টা বাজে, এখন মধ্যরাত, ইংলিশটা কি হবে, ইটস 12 o'clock, ইটস 12 o'clock, ইটস মিড নাইট, এখন 12টা বাজে, এখন মধ্যরাত। প্রিয় শিক্ষার্থীরা, ট্রান্সলেট টু বেঙ্গলি এবং ইংলিশ টু ট্রান্সলেট টু বেঙ্গলি এবং ট্রান্সলেট টু ইংলিশ যে বিষয়টি সেটা আমরা এখন জেনে নিলাম। এখন পরীক্ষায় আমরা বাংলা থেকে কিভাবে ইংলিশ ট্রান্সলেট করতে হয় সেটা আমরা এখানে দেখিয়েছি, সেটা উল্টো হতে পারে, পরীক্ষায় ইংলিশ আসতে পারে, সেটা বাংলা করতে হতে পারে, সেজন্য দুইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা যাব পরবর্তী কোয়েশ্চেনে। এখানে বলা আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড। আমরা কিছুক্ষণ আগে যে টেক্সটটি পড়েছি, অর্থাৎ কি এই ইউনিট 13 নিয়ে যে টেক্সটটি পড়েছি, সেখানে কিন্তু যে বিষয়গুলো আমরা জানলাম সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ 7, 8 অথবা 10 এরকম একটি কি আসতে পারে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আসতে পারে, সেটা একটু আমরা জানবো। তবে এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই টেক্সটে থাকবে, সেজন্য আমাদের টেক্সট অবশ্যই ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। দেখি প্রথমে দ্য হ্যাজ টু হ্যান্ডস, তাহলে আমরা কি পড়েছিলাম, দ্য ক্লক, একটি ঘড়ির দুটি কাঁটা রয়েছে, সেটা এখানে কি হবে, ক্লক হবে। দ্য শর্ট রেট ইজ দ্য আওয়ার হ্যান্ড, তাহলে এখানে যে ড্যাশটি দেওয়া আছে সেখানে কি হতে পারে, সেখানে হবে রেট হ্যান্ড। দ্য লং ড্যাশ হ্যান্ড ইজ দ্য মিনিট হ্যান্ড, তাহলে এখানে ড্যাশের মধ্যে কি হতে পারে, লং, আর সেটা হবে ব্লো হ্যান্ড, তাহলে এখানে হ্যান্ড দেওয়া আছে অর্থাৎ ব্লু নেই, তাহলে ব্লো হ্যান্ড অর্থাৎ নীল কাঁটাটি। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য নাম্বার, তাহলে কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে লিখবো, উইথ দ্য নাম্বার, কি নাম্বারে, সেটা হবে যে কারেক্ট, অর্থাৎ সঠিক উপায়ে বা সঠিক নাম্বার। ফ্রম আনটিল মিড ডে উই ইউজ এম, আমরা এম ব্যবহার করি কখন, সেটা হবে ফ্রম মিড নাইট আনটিল মিড ডে, অর্থাৎ মধ্যরাত থেকে শুরু করে মধ্য দুপুর পর্যন্ত আমরা এম ব্যবহার করি। ফ্রম মিড ডে আনটিল মিড নাইট উই ইউজ, তাহলে মধ্য দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আমরা কি ব্যবহার করি, সেটা হবে পিএম। এরপর রাইট ফলস সেন্টেন্স, রাইট দ্য ড্যাশ ফলস সেন্টেন্স কারেক্টলি, তাহলে ড্যাশ, এখানে যে ড্যাশটি রয়েছে, ড্যাশ যেটা আছে সেখানে কি হতে পারে, সেখানে হবে টু ফলস সেন্টেন্স, যেটা আমরা টেক্সটে পড়েছি। হোয়াটস দ্য টাইম হতে পারে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জেনে নিলাম অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের যে বিষয়টি, পরীক্ষায় এই বিষয়টি যদি আমাদের আমরা যদি টেক্সটটি যদি ভালোভাবে এত না থাকে, তাহলে আমরা অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের কাজটি সহজে করতে পারবো না, সেজন্য এটা তোমাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে। এখন আমরা যাবো পরবর্তী ধাপে। পরবর্তী কোয়েশ্চনটি দেওয়া আছে, রাইট ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার।
সত্য লিখো অথবা মিথ্যা লিখো। ইফ ফলস যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ সঠিক আনসারটি লিখো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টি আছে সেটা একটু লক্ষ্য করো। সেটা হলো যে যদি এখানে আমরা যে ট্রু ফলস করতে গিয়ে, সত্য মিথ্যা লিখতে গিয়ে আমরা যে টেক্সট কিছুক্ষণ আগে পড়েছি সেটার উপর ভিত্তি করে মূলত আসবে সেটা। সেখানে যদি আমরা যে টেক্সট পড়েছি সেটার সাথে যদি ইনফরমেশন যদি অর্থাৎ ম্যাচ হয়, যদি মিলে যায়, তাহলে সেটা হবে ট্রু। আর যদি মিলে না যায় সেটা হবে ফলস। তাহলে এখন আমরা একটু দেখি সেটা। প্রথম ইনফরমেশন দেওয়া আছে দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস, অর্থাৎ কি ঘড়ির দুটি কাঁটা আছে। তাহলে এই ইনফরমেশনটি কিন্তু সঠিক হবে, যেটা আমরা টেক্সটে পড়েছিলাম। এটা ট্রু। দ্য শর্ট রেড হ্যান্ড ইজ দ্য মিনিট হ্যান্ড, যেটা ছোট এবং লাল যে কাঁটাটি রয়েছে সেটা হচ্ছে মিনিটের কাঁটা। প্রিয় শিক্ষার্থীরা, সেটা কিন্তু আমরা পড়েছিলাম, যেটা মিনিটের কাঁটা যেটা পড়েছিলাম, অথবা যেটা রেড হ্যান্ড বা লাল কাঁটাটি যেটা পড়েছিলাম সেটা কিন্তু আওয়ারের কাঁটাটি ছিল। তাহলে এই ইনফরমেশনটি সঠিক হচ্ছে না টেক্সটের সাথে, তাহলে ফলস হবে। কারেক্ট হবে দ্য শর্ট রেড হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড। এরপর ইনফরমেশন ব্লু হ্যান্ড ইজ দ্য মিনিট হ্যান্ড। তাহলে ব্লু হ্যান্ড যেটা রয়েছে, নীল কাঁটাটি যেটা রয়েছে এটা মিনিটের কাঁটা, সেটা কিন্তু টেক্সটও করেছি, তাই ইনফরমেশনটি কি সঠিক হবে। তাহলে আমরা একটু দেখবো ট্রু। এরপর কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট অর্ডার। কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট সম্পূর্ণ কর বা পূর্ণ করো দ্য সেন্টেন্সগুলো বা বাক্যগুলো উইথ দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে। তাহলে এটা সঠিক হতে পারে, সরি এটা এখন ফলস হবে। কারেক্ট আনসার হবে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট নাম্বার। এটা অর্ডারটি অর্থাৎ নয়, অর্থাৎ কারেক্ট নাম্বার। শিক্ষার্থীরা, এরপর আমরা যে কোয়েশ্চনটি দেখবো সেটা হলো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্স। আমরা এই ইউনিটের মধ্যে যেই সেন্টেন্সগুলো পড়েছি অথবা যে শব্দগুলো আমরা পড়েছি, কঠিন যে শব্দগুলো রয়েছে সেগুলোকে এলোমেলো করে পরীক্ষা আসতে পারে। সেগুলোকে আমরা সঠিক ওয়েতে আমাদেরকে লিখতে হবে। সঠিক ওয়েতে ইন দ্য কারেক্ট ওয়ে, ইউ হ্যাভ টু রাইট ইন দ্য কারেক্ট ওয়ে। আমাদেরকে সঠিক পন্থায় লিখতে হবে। তাহলে এখন আমরা সেটা একটু দেখি। এখানে আমরা প্রথমে একটি বাক্য দেখতে পাচ্ছি, সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেটা কিন্তু এলোমেলো। সেটা সঠিক রূপটি কি হবে? সেটা হবে দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস। এটা হবে সঠিক রূপটা হচ্ছে দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস। এরপর আরেকটি 2 নম্বর আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেটা সঠিক রূপটা কি হবে? দ্য শর্ট রেড হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড। এরপর লং দ্য হ্যান্ড ব্লো ইজ। তাহলে এখানে আমরা 3 নম্বর আরেকটি এলোমেলো সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সঠিক রূপে সাজানো নয়। সেটার সঠিক রূপটি কি হবে? The long blue hand is the minute hand. এরপর 4 নম্বরও একইভাবে আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু এলোমেলো। তাহলে এটা কি হতে পারে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট নাম্বার। 5 নম্বর একই অবস্থা। তাহলে এটা সঠিক রূপটা কি হবে? রাইট দ্য টু ফলস সেন্টেন্সেস ইন কারেক্টলি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রিঅ্যারেঞ্জের যে বিষয়টি সেটা আমি এখানে উল্লেখ করলাম। এরপরেও কিন্তু আমাদের কারেন্ট টিউটোরিয়ালের যে শিটগুলো রয়েছে সেখানে আরো বিস্তারিত রয়েছে। বিশেষ করে ওয়ার্ডের, মানে একটা ওয়ার্ডকে এলোমেলো করে দেওয়া হতে পারে। একটা ওয়ার্ডের যে বর্ণগুলো থাকে, অ্যালফাবেট যেগুলো থাকে, সেগুলোকে এলোমেলো করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ওই ওয়ার্ডটি যদি তোমাদের মাইন্ডে যদি না থাকে, তাহলে তোমরা এটা কখনো করতে পারবে না। তো সেই জন্য কঠিন ওয়ার্ডগুলো অবশ্যই তোমাদেরকে এলোমেলো করে দিয়ে প্র্যাকটিস করতে হবে। শিক্ষার্থীরা, এর পরের কোয়েশ্চেন এখন আমরা যাব। এটা হবে যে চেঞ্জ দ্য সেন্টেন্সেস ডাইরেক্টেড। এখানে বলা হলো চেঞ্জ দ্য সেন্টেন্সগুলোকে পরিবর্তন করো বা বাক্যগুলোকে পরিবর্তন করো অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশনা অনুসারে। এখানে নির্দেশনা বলতে আমরা কি বুঝলাম? যেমন এখানে পাশে দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে নেগেটিভ দেওয়া আছে, এখানে নেগেটিভ দেওয়া আছে, প্রত্যেকটি বাক্যের শেষে নেগেটিভ দেওয়া আছে। তাহলে একটি বিষয় যেটা উপরের ক্লাস রয়েছে সেটা হচ্ছে, অর্থাৎ কি যেটা ট্রান্সফরমেশন সেন্টেন্সের যে কথাটি রয়েছে সেটা কিন্তু এখানে তোমাদের মনে রাখার দরকার নেই। ট্রান্সফরমেশন সেন্টেন্সের যে বিষয়টি সেটা হলো যে সেন্টেন্সের স্ট্রাকচারগত পরিবর্তন হবে, বাট অর্থাৎ কি হবে না, সেন্টেন্সের মিনিং পরিবর্তন হবে না, অর্থটা পরিবর্তন হবে না। কিন্তু এখানে তোমাদের অর্থটাও পরিবর্তন হয়ে যাবে। কারণ এখানে আমি যদি অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করি, তাহলে এখানে আমি নেগেটিভের কোনো কিছু যদি এনে থাকি, তাহলে এখানে অর্থটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বিষয়টা কিভাবে করব সেটা একটু দেখতে হবে। বেশ করে সেন্টেন্সটি যদি বেশ করে তোমাদের আসতে পারে, কিন্তু অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ এই দুটি জিনিস আসতে পারে, এসে কঠিন কিছু আসবে না চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমি যে বিষয়টি তোমাদেরকে বলবো সেটা হলো যে যদি নেগেটিভ করতে বলা হয়, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটি যদি অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমাকে ডু অথবা ডোন্ট অথবা ডাজন্ট দিয়ে করলে হয়ে যাবে। আর যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, যেমন অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, হিয়ার, শ্যাল, উইল যেগুলো রয়েছে, সেগুলো যদি থাকে,
সাহায্যকারী ভার্ব, এরপর একটি নট আনলে, অর্থাৎ কি সংক্ষেপে যদি আমরা ইজন্ট, ওন্ট, তারপর হচ্ছে এরকম যদি আমরা সংক্ষেপে ওয়াজন্ট এরকম যদি লিখে ফেলি তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে। আবার যদি পূর্ণরূপ লিখি ইজ নট, তারপর আমরা হ্যাভ নট, ওয়াজ নট এরকম যদি লিখি তাও কিন্তু শুদ্ধ হবে। তাহলে এখন আমরা একটু দেখব, যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডোন্ট অথবা ডাজন্ট অথবা যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা ওই অক্সিলারি ভার্বের পরে একটা নট যোগ করে দিব। এরপর যদি কোনো কারণে সেটা যদি ফার্স্ট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ডিডন্ট যোগ করব। আর যদি সেক্ষেত্রে যদি ওয়াজ থাকে অথবা যদি ওয়ার থাকে তারপরে সেগুলোর পরে আমরা একটা নট যোগ করে দেব, তাহলে চেঞ্জিং সেন্টেন্সে যেটা নেগেটিভ করতে বলা হয় সেটা হয়ে যাবে। আর নেগেটিভ যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের এই যে নেগেটিভ অংশটা তুলে দিলে কিন্তু সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে যদি অ্যাফার্মেটিভ করতে বলা হয়। তাহলে আমরা একটু দেখবো এখন দ্য শর্ট হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অক্সিলারি ভার্ব কিন্তু ইজ রয়েছে, তাহলে আমরা জাস্ট এটার পরে একটা নট যোগ করে দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি, দ্য শর্ট হ্যান্ড ইজ নট দ্য আওয়ার হ্যান্ড। এরপর লুক এট দ্য ক্লক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, এটাকে ইম্পারেটিভ করতে চাইলে আমাকে অবশ্যই কি দিয়ে করতে হবে, ডোন্ট দিয়ে করতে হবে। দেন দেখি সেটা, ডোন্ট লুক এট দ্য ক্লক। এরপর ইট ইজ দ্য 12 মিড ডে, তাহলে এই সেন্টেন্সটিকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে এটা কি হবে, এখানে ইজ দেখতে পাচ্ছি তাহলে এটার পর একটি নট যোগ করে দেব, তাহলে ইট ইজ নট 12 মিড ডে। দ্য ক্লক হ্যাজ 2 হ্যান্ডস, তাহলে এখানে হ্যাজ রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে এটার পর আমরা একটা নট যোগ করে দিব, কি হতে পারে, এ হ্যাজ নট। এরপর দেখতে পাচ্ছি রাইট দ্য টু ফলস সেন্টেন্স কারেক্টলি, তাহলে এখানে যে বিষয়টি আছে সেখানে রাইট দ্য টু ফলস সেন্টেন্সেস কারেক্টলি, রাইট দ্য, তাহলে এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে আমরা ডোন্ট দিয়ে করব, তাহলে ডোন্ট রাইট দ্য ফলস সেন্টেন্স কারেক্টলি। প্রিয় শিক্ষার্থীরা, চেঞ্জিং সেন্টেন্সের যে বিষয়টি আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন আমরা এর পরবর্তী যেটা কোশ্চেন রয়েছে সেটাতে যাব। এরপরে এখন আমরা করব আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। প্রিয় শিক্ষার্থীরা, এই ইউনিটের মধ্যে যে বিষয়গুলো আমরা জেনেছি, যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলোর উপর ভিত্তি করে কোয়েশ্চেন আনসার, অর্থাৎ কি সেখান থেকে 4টি 5টি অথবা যে কয়টি কোয়েশ্চেন হয় সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে আনসার করতে হবে। আনসার করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেনটি আগে ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমরা পরে আনসার করতে পারবো। তাহলে এখন আমরা দেখব প্রথম কোয়েশ্চেনটি কি হতে পারে। বলা হচ্ছে হাউ মেনি হ্যান্ডস ডাজ দ্য ক্লক হ্যাভ, অর্থাৎ ঘড়িটির মধ্যে কয়টি কাঁটা আছে। এখানে আমরা লিখব দ্য ক্লক হ্যাজ 2 হ্যান্ডস, আমরা জানি যে ঘড়িটির মধ্যে 2টি কাঁটা রয়েছে। তাহলে হুইচ ওয়ান ইজ দ্য মিনিট হ্যান্ড, কোনটি হচ্ছে মিনিটের কাঁটা, সেটা হবে দ্য লং ব্লো হ্যান্ড ইজ দ্য মিনিট হ্যান্ড, লম্বা এবং নীল বর্ণের অথবা নীল যে কাঁটাটি রয়েছে সেটা হচ্ছে মিনিটের কাঁটা। এবং হুইচ ওয়ান ইজ দ্য আওয়ার হ্যান্ড, কোনটি ঘন্টার কাঁটা, সেটা হবে দ্য শর্ট রেড হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড, ছোট এবং যে লাল কাঁটাটি রয়েছে সেটা হচ্ছে ঘন্টার কাঁটা। এবং হাউ ইজ দ্য লং হ্যান্ড, অর্থাৎ লম্বা কাঁটাটি কিরকম, লম্বা কাঁটাটি অর্থাৎ রংটা কিরকম, এটাই বোঝাচ্ছে এখানে মূলত। তাহলে দ্য লং হ্যান্ড ইজ ব্লু, লম্বা কাঁটাটি হচ্ছে নীল। এরপর হাউ ইজ দ্য শর্ট হ্যান্ড, অর্থাৎ কি যেটা ছোট যে কাঁটাটি রয়েছে, কাটু যে কাঁটাটি রয়েছে সেটার রংটা কিরকম বা সেটা কিরকম, তাহলে সেটা হবে দ্য শর্ট হ্যান্ড ইজ রেড। শিক্ষার্থীরা, আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখি। হোয়াট ইজ দ্য এন আওয়ার, হোয়াট ইজ এন আওয়ার, ঘন্টা কি, 1 ঘন্টা বলতে কি বোঝায়, আমরা বলবো এন আওয়ার ইজ এ পিরিয়ড অফ টাইম, একটি ঘন্টা হচ্ছে এমন একটি সময় ইকুয়াল টু সমান 24th পার্ট, অর্থাৎ কি 24টি অংশে ভাগ, সমান 24টি অংশে ভাগ অফ এ ডে এন্ড নাইট, অর্থাৎ কি দিন রাতের 24টি অংশে ভাগ সমান 24টি অংশে সমান, and divided into 60 মিনিট এবং কি 60 মিনিটে বিভক্ত, এটি হচ্ছে 1 ঘন্টা। এরপর হচ্ছে when do we use am, আমরা কখন am ব্যবহার করি, তাহলে from midnight until midday we use am, অর্থাৎ মধ্যরাত থেকে আমরা মধ্যদুপুর পর্যন্ত কি ব্যবহার করি, am ব্যবহার করি। এরপর হচ্ছে when do we use pm, আমরা কখন pm ব্যবহার করি, সেটা হলো যে from midday until midnight we use pm, মধ্যদুপুর থেকে মধ্যরাত পর্যন্ত we use pm, আমরা pm ব্যবহার করে থাকি। এরপর হাউ মেনি আওয়ার্স ডাজ এ ক্লক হ্যাভ ফর am, অর্থাৎ am হওয়ার জন্য অথবা am পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা am বলি ততক্ষণ, অর্থাৎ কত ঘন্টা হয়, হাউ মেনি আওয়ার্স, তাহলে সেটা হবে
A clock has 12 hours for AM, অথবা AM এর জন্য রয়েছে 12 ঘন্টা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে বিষয়টি সেটা আমরা এখন আলোচনা করলাম। একটা এই ইউনিটটি থেকে যত ধরনের কোয়েশ্চেন হতে পারে মোটামুটি সব ধরনের কোয়েশ্চেন কিন্তু আমি আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এর বাইরে অর্থাৎ আমাদের কারেন্ট টিউটোরিয়ালের যে শিটগুলো রয়েছে সেখানে আরো বিস্তারিত রয়েছে, তোমরা ওখান থেকে জানবে। Today I am ending here. Stay well and stay healthy. Thank you all.